হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমি মুস্কান আক্তার বর্ষা। আমাদের ইটু ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশেই থাকুন। ধন্যবাদ। পরের দিন সকালবেলা টেলিভিশন অন করতেই আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ খবরে দেখলাম গতকাল রোড অ্যাক্সিডেন্টে সজীব আর মীরা দুজনেই মারা গিয়েছে। মনে মনে ভাবলাম, আল্লাহ তাআলার বিচার সবচেয়ে বড় বিচার, যার হাত থেকে কারো রেহাই নেই। পরের দিন মীরার পছন্দের নীল শার্টটা বের করার সময় আলমারি খুলেই একটা ডায়েরি পেলাম। ডায়েরিটা হাতে নিয়েই বুঝতে পারলাম এটা মীরার লেখা ডায়েরি। না পড়া সেই ডায়েরিটার প্রথম পাতা উল্টাতেই নীলকালিতে লেখা দেখলাম, গতকাল আমার বাসর ছিল। বাসর সব নারী জীবনে শ্রেষ্ঠ একটি রাত থাকে, কিন্তু আমার বাসরাতের স্বামীর হাতের স্পর্শে ওটি রক্ত জড়িয়েছে। মা বাবাকে হারিয়েছে, ভেবেছিলাম স্বামীর পায়ের নিচে বাকি জীবনটা কাটিয়ে দিব। কিন্তু আল্লাহ যার কপালে সুখ রাখে না, সে কীভাবে সুখ হবে। প্রতিদিন মাঝরাতে সবাই যখন ঘুমিয়ে থাকতো, আমি অবাকই একা একা ঘুম থেকে উঠে পড়তাম, আল্লাহর কাছে মাঝরাতে স্বামীকে ছেড়ে কান্না করতাম। যেদিন আমার স্বামীর সাথে আমার প্রথম যৌনভ্রম হলো, সেদিন সব কষ্ট ভুলে গিয়েছিলাম। মনে মনে আল্লাহ দরবারে লক্ষ্য করি শুকরিয়া জানিয়েছিলাম, আল্লাহ তাআলা আমার বরকে আমার করে দিয়েছে। কিন্তু পরে দিন যখন আমার স্বামী জন্ম নিয়ন্ত্রণ পিল নিয়ে এসে আমাকে খেতে পারে, মুহূর্তে আমার পৃথিবীটা উলট পালট হয়ে যায়। আমার স্বামীর বাধ্য করে আমাকে জন্মদিন পিল খাওয়ায়। আমি আল্লাহর কাছে কত খেতেছি সন্তানকে গর্ভধারণ করার জন্য, কিন্তু খুব কষ্ট হতো। বুকের ভেতরটা ফেটে কান্না আসতো যখন দেখলাম আমার স্বামী সাথী নামে মেয়েটার সাথে অবৈধ কাজ করে। আমি নিজে যখন তাদের কুকর্ম ঢেকে রাখার জন্য দরজা টেনে দিই, বাবাকে বলি যে সাথী আমার ফ্রেন্ড, নিজের স্বামীকে বাঁচাতে নিজের ভালোবাসার অধিকার বিসর্জন দিয়েছি। সবচেয়ে বেশি কষ্ট লেগেছে সেদিন, যেদিন শুনেছি আমাকে মায়ের জন্য আমার স্বামী শাড়ির সাথে প্ল্যান করছে। সব চিহ্ন মনকে এগুলো সান্ত্বনা দিয়েছি। কাব্য যদি আমার জীবনের বিনিময়ে সুখী হয়, তাহলে আমি সার্থক। ডায়েরিটা পড়ে আমি নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। আমি পিছন দিকে তাকাতেই দেখি মীরা আমার পাশে দাঁড়িয়ে কান্না করছে। এই মীরা, কাঁদছো কেন? আমি তোমাকে কষ্ট দিয়েছি, তার ফল ভোগ করছি। এ কাব্য, কি হয়েছে তোর? কার সাথে কথা বলছিস? আম্মু, কথা বলো না, দেখো না মীরা কান্না করছে। আম্মু, আমি ওকে খুব কষ্ট দিয়েছি। কোথায় মীরা? আর তুই কেন মীরাকে কষ্ট দিতে যাবি? তারপর আমার আর কিছুই মনে নেই। পরের দিন মা বাবা আমাকে হসপিটালে নিয়ে গেল। এখন আমার কোনো চিন্তা নেই, কারণ আমি এখন মীরাকে সাথে নিয়েই ঘুমাই। শালার ডাক্তার নাকি বলে আমি পাগল হয়ে গেছি। শালার ডাক্তার পড়ালেখা করেনি, পাগল হয়ে গেছে। এখন আমাকে বলে আমি নাকি পাগল, কত বড় সাহস! আরেকবার যখন ডাক্তার আমাকে পাগল বলল, আমি গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। তারপর আমাকে জোর করে একটা রুমে আটকে রেখেছে। এখন রুমে শুধু আমি আর মীরা। তারপর আমি একটা নার্সকে জিজ্ঞেস করলাম, আমি এখন কোথায়? আপনি এখন পাবনায় আছেন, আপনার বউ মীরার সাথে। কথাটা বলে একটা কিসের যেন ইঞ্জেকশন আমাকে দিয়ে দিল। তারপর আমি হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মীরা আমার দিকে চেয়ে চেয়ে হাসছে, সাথে বাবা মাও আছে। তারপর আমি বাবাকে বললাম, বাবা, আমার এখানে থাকতে ভালো লাগে না, আমাকে তোমাদের সাথে নিয়ে চলো, সাথে তোমাদের বৌমা মীরাকেও নিয়ে চলো। কিন্তু আম্মু আব্বু কেউ কোনো কথা বলছে না, শুধু কাঁদছে। তাই আমি আবারও প্রশ্ন করলাম, ও বাবা, তোমরা কাঁদছো কেন? আমাকে এখান থেকে নিয়ে যাবে না? জানো বাবা, এখানে কেউ আমার সাথে কথা বলে না, শুধু মীরা ছাড়া। এখানে শুধু মীরা আমার সাথে কথা বলে, আর কেউ বলে না। ও বাবা, আমাকে নিয়ে চলো না, আমি থাকবো না এখানে আর। কথাগুলো বলেই কাঁদতে লাগলাম, কিন্তু বাবা কিছু না বলে মাকে নিয়ে চলে গেল। তারপর একটা নার্স এসে আমাকে ইঞ্জেকশন দিয়ে গেল। তারপর আবারও সেই ঘুমের রাজ্যে, আর কিছু মনে নেই। আমি সবসময় শুধু মীরার সাথেই কথা বলতাম। 5 বছর পর আজ মা বাবা আমাকে নিতে আসছে। এখন মীরাও আমার সাথে আর কথা বলে না। আমি জানি মীরা মারা গেছে। তারপরও মা বাবা আমাকে বাসায় নিয়ে এসে বলল, কাব্য বাবা, তুমি 5 বছর পাগল হয়ে পাবনা মানসিক হাসপাতালে ছিলে, আর এই 5 বছরে আমাদেরকে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা আজ নিঃসঙ্গ, ব্যবসাতে ক্ষতি হয়েছে,
ব্যাংকের লোকদের ঋণ পরিশোধ করতে বাড়িটাও বিক্রি করে দিয়েছি। এখন এই বাসাটাতে ভাড়া আসি। বাবার কথাগুলো শুনে আমার নিজের অজান্তে চোখের কোণে পানি চলে আসলো। আমার বাবা এই বয়সে মানুষের অফিসে কাজ করে। তারপর আমি মনে মনে ভাবলাম আমার কোনো না কোনো একটা জব করতে হবে। যেই বাবা সেই কাজ। কয়েক জায়গায় আবেদন করলাম, সাথে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে শিক্ষকতা করার জন্যও আবেদন করলাম। সপ্তাহখানেক পর নোটিশ আসলো যে সে প্রতিষ্ঠানে আমাকে জয়েন করতে বলেছে। আর এভাবে দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু প্রতি রাতেই মীরার স্মৃতিগুলো আমাকে ঘুমাতে দেয় না। মীরার সেই দুষ্টমিগুলো আজও আমাকে কাঁদায়। প্রতি রাতে আমি মীরার ছবি বুকে নিয়েই ঘুমাই। খুব কষ্ট হয়। মাঝরাতে মোনাজাতে শুধু একটা কথাই বলি, আল্লাহ আমার স্ত্রীকে ভালো রেখো। এদিকে একদিন আমি স্কুলে একটা বাচ্চাকে দেখে খুব অবাক হয়ে গেলাম। কি সুন্দর করে হাসে, ঠিক মীরার মতো। কি মায়াবী চাহনি। মনে হচ্ছে এই যেন মীরার প্রতিচ্ছবি তার মাঝে দেখতে পাচ্ছি। তারপর আমি মেয়েটাকে ডাক দিয়ে বললাম, তোমার নাম কি মামুনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উত্তরটা দিয়ে মনে মনে ভাবতে লাগলাম, এতটুকু একটা বাচ্চা মেয়ে হাই হ্যালো না বলে সালাম দিল। আপনি কি জানেন না, কারোর সাথে কথা বলতে হলে প্রথমে সালাম দিয়ে কথা বলতে হয়? আর আমার নাম তাসনিয়া কালিমা রাইসা। নামটা শুনে বুকটা কেমন যেন কেঁপে উঠল। আচ্ছা, আপনি কি আমাদের নতুন টিচার? হ্যাঁ মামুনি, আমি তোমাদের নতুন টিচার। এই না চকলেট, আমরা আজ থেকে ফ্রেন্ড, কেমন? ফ্রেন্ড। তুমি আমার চকলেট নিলে আমাকে পাপ্পি দিবে না? তুমি এত কিপটে কেন? আমার বাড়ি আমার সাথে আরি। কান ধরে বলো রাজকন্যা, তো সাথে আর কোনোদিন অপরাধ করব না। তুমি জানো না রাইসা অর্থ হলো রানী। মামুনি, আমি না তোমার টিচার? টিচারকে কান ধরতে বলা লাগে? টিচার না তো ছাই, তুমি এখন আমার বন্ধু। কিছুক্ষণ চকলেট দিয়ে বন্ধুত্ব বানিয়েছি না, তোমার টিচার গিয়ে ক্লাসে দেখাবে। এখন কান্দারে নাইলটা ফাইন ধরবো। কথাগুলো বলে মুখ চেপে হেসে দিল। আমি কি বলবো ঠিক ভেবে পাচ্ছি না। খুব হাসি পাচ্ছে। মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখি মেয়েটা রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। কি হলো? আমার কথা বোঝুনি? বন্ধু হলে কেন? বন্ধু হয়েছে যেহেতু কান ধরে বলো, আর এমন অপরাধ হবে না। যদি কান না ধরো তাহলে দাঁত পড়ে যাবে, আর দাঁত পড়ে গেলে বিয়ে হবে না। তারপর আমি রাইসার কথা শুনে কান ধরে বললাম, আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আর এমন ভুল হবে না। না বলেই মেয়েটাকে টান দিয়ে কোলে নিয়ে গালে মুখে চুমু দিয়ে বললাম, মামনি এখন হয়েছে? বেশ হয়েছে, তুমি সত্যি অনেক ভালো। তখন হঠাৎ 5 থেকে 10 বছরের মতো একটা মেয়ে এসে বলল, রাইসা, আব্বু এসেছে, চলো, দাঁড়িয়ে আছে। ও আপু, তুমি আমার ফ্রেন্ডের সাথে পরিচয় হয়ে নাও। এই যে স্যার, এটা আমার আপু রিচি। রিচি আপু, আমার স্যারকে সালাম দাও। আসসালামু আলাইকুম, আমি রিচি। ছাড়, আজকে আসি। বলতে হঠাৎ দেখে একটা ভদ্রলোক এসে রাইসাকে কোলে নিল। রাইসা বাবাই বাবাই বলে লোকটাকে জড়িয়ে ধরল। তারপর লোকটা রাইসা আর রিচিকে নিয়ে গাড়ি করে চলে গেল। মনে মনে ভাবলাম, আজ যদি মীরা বেঁচে থাকতো তাহলে আমাদের সন্তানটাও ঠিক এতটুকুই বড়ই হতো। তখন নিজের অজান্তেই চোখের পাতাটা ভিজে উঠল, আর সাথে সাথেই মীরার চাঁদ মুখটা ভেসে উঠল স্মৃতিপটে। এদিকে বাসায় এসে দেখি বাবা অসুস্থ। তারপর বাবাকে নিয়ে হসপিটালে গেলাম। ডাক্তারের রুমে গিয়ে স্কুলের সেই লোকটাকে দেখলাম কেমন বিচলিত ভঙ্গিতে বসে আছে। তারপর ডাক্তার লোকটিকে বলল,
রফিক সাহেব, যদি ও নেগেটিভ রক্ত না পাওয়া যায় 4 ঘন্টার ভিতরে, তাহলে আপনার মেয়েকে বাঁচানো সম্ভব না। এদিকে আমি একজন ডাক্তারকে নিয়ে বাবাকে দেখালাম। ডাক্তার বলল তেমন কিছু না, প্রেশারটা একটু বেড়েছে। তারপর আমি বাবার বেড থেকে বের হয়ে পাশের বেডের দিকে তাকাতেই বুকটা কেমন যেন হু হু করে কেঁদে উঠল। কি মায়াবী মুখটা, কেমন যেন অন্ধকারে ঢাকা পড়ে গেছে। মুখে অক্সিজেন মাস্ক লাগানো, মনে হচ্ছে এ যেন আমার নিজের আপন কেউ। আর কেন আমার এতটা কষ্ট হচ্ছে মেয়েটাকে দেখে? বুকের ভেতর চিনচিন ব্যথা করছে। তারপর আমি ডাক্তারের রুমে গিয়ে বললাম, মেয়েটা আর কি হয়েছে? তখন পাশ থেকে লোকটি বলল, গতকাল স্কুল থেকে আসার সময় আমাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট হয়। রাইসা মামুনের প্রচুর ব্লাড যায়, মাথায় অনেক আঘাত পেয়েছে। তার মা মেয়ের খবর শুনে অজ্ঞান হয়ে পড়ে আছে। মেয়েটার যদি কিছু হয়ে যায় তাহলে তার মা বাঁচবে না। যদি এখন রক্ত না পাওয়া যায়, আল্লাহ যে কি করবে। কথাটা বলে কেঁদে দিল। এদিকে এক নার্স এসে বলল, সাহেব, চট্টগ্রামের আশেপাশে প্রায় সব ব্লাড ব্যাংকে খবর নিয়েছি, কিন্তু কোথাও রক্ত পাওয়া গেল না। এদিকে পেশেন্টের অবস্থাও ভালো না, জানি না কি হবে। নার্সের কথাটা শুনে রফিক সাহেব কেঁদে দিলেন। আমার কেন যেন কথাগুলো শুনে খুব কষ্ট হচ্ছে। তখন আমি ডাক্তার সাহেবকে বললাম, ডাক্তার সাহেব, আমি রক্ত দিব, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। ডাক্তার তখন তাড়াহুড়ো করে আমায় নিয়ে শুইয়ে দিলেন। 2 ব্যাগ রক্ত নিয়ে রাইসাকে দিল। আমি কিছুক্ষণ শুয়ে থেকে বাবার কাছে চলে আসলাম। পরের দিন বাবাকে নিয়ে বাসায় ফিরি। হসপিটাল থেকে আসার সময় রাইসার বেডের দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে রাইসাকে জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে এটাই রাইসার মা, কিন্তু মানুষটাকে খুব পরিচিত লাগছে। একদিনে তাকিয়ে আসি মেয়েটার দিকে। কি রে গাব্বু, বাসায় যাবি না? এভাবে দাঁড়িয়ে পড়লি সে। বাবার কথা শুনে খানিকটা চমকে উঠে বললাম, চলো বাবা। তারপর বাবাকে নিয়ে বাসায় আসার পর বিছানায় গাটা এলিয়ে দেই। তার পরের দিন হঠাৎ কে যেন দরজায় নক করছে। আমি দরজাটা খুলতেই আমার মাথাটা ঘুরতে লাগলো, পা দুটো কাঁপছে। আমি কি দেখছি? এটা স্বপ্ন না বাস্তব? মীরা, তুমি বেঁচে আছো? হ্যাঁ, বেঁচে আছি। তুমি কি ভেবেছিলে আমি মরে গেছি? যাকে আল্লাহ বাঁচিয়ে তাকে কেউ মারতে পারে না। কিন্তু আমি যে স্পষ্ট দেখেছি সেটা তুমি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছো। তুমি ভুল দেখছো কাব্য। তুমিই জানো না এই পৃথিবীতে একজন মানুষের নেই আরো 7 জন মানুষ রয়েছে। আচ্ছা বাদ দাও, এই নাও আমার বিয়ের কার্ড। তুমি সেই কিন্তু আসবে, আঙ্কেল আন্টি এর সাথে জান্নাতকেও নিয়ে আসবে। মীরা, তোমার বিয়ে মানে? কি বলছো এসব? আর আমি তোমাকে ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমাকে ছাড়া সত্যিই আমি বাঁচব না। প্লিজ আমাকে ছেড়ে যেও না। বিশ্বাস করো, এখন আমার বুক থেকে তোমাকে আর কেউ কেড়ে নিতে পারবে না। কান্না করতে করতে কথাগুলো বললাম। চোখ থেকে তখন টপ টপ করে পানি পড়ছে। নিজের অজান্তেই তখন মীরার হাতটা আমি ধরে ফেললাম, কিন্তু মীরা টাস টাস করে চড় বসিয়ে দিল আমার গালে। তারপর হঠাৎ কি যেন পড়ার শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। উঠে ফ্লোরের দিকে চেয়ে দেখি বুক থেকে মীরার ছবিটা পরে ভেঙে গিয়েছে। তার মানে এতক্ষণ যা দেখলাম সব দুঃস্বপ্ন ছিল। গলাটা শুকিয়ে গেছে। টেবিল থেকে 1 গ্লাস পানি খেয়ে নিলাম। এই যে বিছানায় দপ করে বসে পড়লাম। আমি বুঝতে পারলাম আমি মীরাকে নিয়ে বাজে স্বপ্ন দেখছি। তখন মুহূর্তেই মীরার মুখটা বারবার ভেসে উঠছে। তারপর আবারও ঘুমিয়ে পড়লাম। কয়েকদিন পর স্কুলে গিয়ে দেখি রফিক সাহেব বসে আছে। আমি ওনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনাকে আজ আপনাদের বাড়িতে দাওয়াত। সন্ধ্যায় আসবেন কিন্তু, আজ আমাদের রাইসার 5ম জন্মবার্ষিকী। রফিক সাহেব কথাটা বলে বাড়ির ঠিকানা দিয়ে চলে গেল। এদিকে সন্ধ্যায় আমি রফিক সাহেবের ঠিকানা দেওয়া বাসায় গিয়ে নক দিলাম। নক দেওয়ার কিছুক্ষণ পর একটা কাজের মেয়ে এসে দরজাটা খুলে দিল। বাসাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমাকে দেখে রাইসা দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরলো। খুব সুন্দর লাগছে আজ রাইসাকে। তারপর আমি মেয়েটাকে কোলে নিয়ে গালে মুখে চুমু দিয়ে জড়িয়ে ধরলাম। অজানা এক প্রশান্তি মনে হচ্ছে ছুঁয়ে গেল আমার হৃদয়ে। বাড়িতে প্রায় আমাদের স্কুলের সব টিচারদের দাওয়াত করা হয়েছে।
তখন হঠাৎ সিঁড়ি দিয়ে কাউকে নামতে দেখে আমি থমকে গেলাম। নীল রঙের চশমাটা খুলে মুছে আবারও চোখে পড়লাম। বুকের স্পন্দন বেড়ে যাচ্ছে, কারণ এ তো অন্য কেউ না, এটা তো মীরা। এটা কিভাবে সম্ভব? যাকে নিজ হাতে দাফন করেছি, যার ছাদ মুখটা এখনো বেঁচে ওঠে, কিন্তু মীরা আমার বেঁচে আছে। মীরার দিকে তাকিয়ে পলক ফেলতে পারছি না। নিজের অজান্তেই মীরার নাম ধরে ডাকতে গিয়েও গলাটা কেমন যেন ধরে এলো। তাই অন্যদিকে ঘুরে গেলাম। তখন পাশ থেকে কে যেন বলে উঠল, তানিয়া, তোমার সাজতে এত লেট হয় কেন? কখন থেকে সবাই অপেক্ষা করছি। কিন্তু আমি কিছু ভাবতে পারছি না। এদিকে রফিক সাহেব মীরার হাত ধরে মীরাকে নামাচ্ছে। মীরার সাথে কয়েকবার আমার চোখাচোখিও হয়েছে, কিন্তু কোনো কথা হয়নি। এদিকে কিছুক্ষণ পর রাইসার জন্মদিনের কেক কাটলাম। তার কিছুক্ষণ পর হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেলাম। আমি পিছন দিকে তাকাতে দেখি মীরা। আসসালামু আলাইকুম, আমি তানিয়ার রিজন রফিক। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি ভালো। আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনি আমাদের কলিজার টুকরোটাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে। রাইসার আব্বুর কাছে আপনার কথা শুনেছি। আপনি কি বিয়ে করেছেন? একদিন ম্যাডামকে নিয়ে বেড়াতে আসবেন। মীরার এই প্রশ্নের জবাবে আমি কি বলবো ঠিক বুঝতে পারছি না। এটা আমার মীরা নয়, কিন্তু মনে হচ্ছে এটাই আমার ভালোবাসার মানুষ, আমার স্ত্রী। কিন্তু আমি কিছু ভাবতে পারছি না। বুকটা ফেটে যাচ্ছে। না, এখানে আর থাকা সম্ভব হচ্ছে না আমার। তাই বিদায় নিয়ে চলে আসি। আসার সময় বাড়ির গেট পর্যন্ত রাইসা আর তার মা এগিয়ে দিয়ে গেল। বাসায় এসে মীরার স্মৃতিগুলো ভাবতে লাগলাম। আমি জানি এটা মীরা নয়, কিন্তু কেন যেন বারবার আমার মন বলছে এটাই মীরা, এটাই আমার পিচ্চি বউ মীরা। তারপর থেকে এখন প্রায় তাদের বাসার নিচে দাঁড়িয়ে থাকি। দেখি প্রতিদিন কোথায় যেন যাই তানিয়া, যাকে আমার মন বলছে এটা তানিয়া নয় মীরা। পরে খবর নিয়ে জানতে পারি মীরা অফিসে যায়, নিজের অফিস আছে। তাই একদিন অফিসে যাওয়ার পথ মীরার গাড়ি আগলে দাঁড়ালাম। গাড়ি দাঁড়া করাতেই বললাম, এক্সকিউজ মি, যদি কিছু মনে না করেন পার্কে গিয়ে বসতে পারি? আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা চলেন। তারপর একটা পার্কে গিয়ে গাড়ি দাঁড় করালো। তারপর বলল, কিছু বলবেন? আমার যেতে হবে। একটা সত্যি কথা বলবেন? বললে কি বলতে চান? আমার মন বলছে তুমি তানিয়া না, আমার মীরা। আমার মন বলছে, প্লিজ বলো না। আপনি কি ঠিক আছেন মিস্টার কাপু? আমি তানিয়ার রেজাল্ট রাফিক, আপনার মীরাকে। আর আমাকে এসব কেন বলছেন? আপনি এসব বলতে আমাকে এখানে এসেছেন? ছি, লজ্জা করেন আপনার? প্লিজ, আমি মিথ্যা বলছি না, বিশ্বাস করুন। এরপর মীরার সাথে ঘটে যাওয়া সব কিছু তাকে খুলে বললাম। তারপর উনি বলল, কি আশ্চর্য, আপনি কি আমাকে নাটকে শীত শোনাচ্ছেন? প্লিজ, আমি জানি তুমি আমার মীরা, তুমি আমার সাথে মিথ্যা বলছো। কি আশ্চর্য, আমার বিয়ে হয়েছে, বাচ্চাও আছে দুটো। প্লিজ মীরা, তুমি আমার মীরা, বলো তুমি মিথ্যা বলছো। আমার মন কখনো মিথ্যা বলে না। কথাটা বলেই মীরার হাতটা ধরে ফেললাম, আর সাথে সাথেই মীরা হাতটা ছাড়িয়ে টাস টাস করে চোর বসিয়ে দিল আমার গালে, আর বলতে লাগলো, আমি আপনাকে ভালো ভেবেছিলাম, কিন্তু আপনার যে চরিত্র খারাপ তা এখন আমার বোঝা বাকি রইল না। আমার লজ্জা করে না অন্যের স্ত্রীর হাত ধরতে? আপনাকে বউ নেই, আর আপনি ভালো করেই জানেন আমার স্বামী আছে, দুটো মেয়ে আছে। তারপর আমাকে কেন বিরক্ত করেন? নির্ঘাত আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য আপনাকে লোক ডেকে অপমান করলাম না, নইলে আজ আপনাকে পুলিশে দিতাম। ছোট লোক, নারীদের সম্মান করতে শেখেননি। মনে হয় জন্মের দোষ রয়েছে আপনার। এদিকে তানিয়া, যাকে মীরা ভেবে নিজের অজান্তে হাতটা ধরে ফেলছিলাম, কিন্তু সে তো আমার মীরা না। নিজের প্রতি আজ প্রচণ্ড ঘৃণা হচ্ছে। আজ আমার জন্য মা বাবা কথা শুনলো। সরি, আমি ঠিক এমনটা বলতে চাইনি। না, ঠিক আছে, বলবেন না কেন? আমি যে হতভাগা, নিজের স্ত্রীকেও কত কষ্ট দিয়েছি, এতটা ভালোবাসা সত্ত্বেও তাকে দূরে সরিয়ে দিয়েছি। তবে জানেন, এখনও মাঝরাতে উঠে তার জন্য কান্না করি, তার ছবিটা বুকে নিয়ে ঘুমাই, তার ডায়েরিটা বুকে নিয়ে প্রতি রাতে কাঁদি। জানেন, 5 বছর পাগল হয়ে পাবনা ছিলাম আমি। জানি না আর কত কষ্ট পাবো।
আল্লাহ আমাকে আরো কষ্ট দেন যেন। জানেন, যেদিন আপনাকে দেখছি সেদিন আমার মন বলছে আপনি আমার মীরা, আমার কলিজার টুকরার মতো। কিন্তু না, সেটা আমি ভুল কারো মতো দেখতে বা কথা বলতে পারলে সে যে আপন কেউ হবে তা কখনো ভাবি নাই। ক্ষমা করে দিবেন, ভালো থাকবেন। এই যে ডায়েরিটা, এখানে সব লেখা আছে। আবারও বলছি, আপনাকে আমার স্ত্রী ভেবে ডিস্টার্ব করার জন্য দুঃখিত। খুব বাজে তো আমি, তাই আচ্ছা আসি। চোখ দিয়ে অজরে পানি পড়ছে, আর বাঁচার ইচ্ছে করছে না, বুকটা ফেটে যাচ্ছে। এখন শুধু বারবার মীরার চাঁদ মুখটা ভেসে উঠছে। এদিকে কখন যে আমি মাঝ রাস্তায় এসে পড়েছি জানি না। পিছন থেকে কে যেন আমাকে ডাকছে। আমি পিছন দিকে চেয়েই দেখি তানিয়া হাত দিয়ে ইশারা দিয়ে সরে যেতে বলছে, আর আমি শুধু মুগ্ধ নয়নে তাকিয়ে আছি। এদিকে তানিয়া দৌড়ে আসছে। কি সুন্দর লাগছে, মনে হচ্ছে আমার কলিজার টুকরা মীরা দৌড়ে আসছে আমাকে ভালোবাসার পরম শিহরণে জড়িয়ে নেওয়ার জন্য। হঠাৎ কি যেন ধাক্কা দিয়ে শূন্যে উড়িয়ে ফেলে দিল। পাশ দিয়ে একটা বাস চলে গেল। আমি ধাক্কা খেয়ে রাস্তার এক পাশে গড়িয়ে পড়লাম। চোখ দুটো রক্তে বন্ধ হয়ে আছে, নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। অনুভব করতে পারছি কেউ একজন আমাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আছে আর বলছে, প্লিজ ক্ষমা করে দাও আমায়। আমি তোমার মেয়ে, তোমার কিছুই হবে না। আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না তুমি। তারপর আর কিছু মনে নেই। অন্যদিকে একদল লোক এসে আমাকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে মীরাকে আজ পাগল পাগল লাগছে। ফোনটা বের করে কাব্যের বাবার কাছে ফোন দিয়ে কাঁদতে লাগলো। কি রে মা, কাঁদছিস কেন? কি হয়েছে? কথা বলছিস না কেন? বাবা কাব্য, কাব্য, কি হয়েছে কাব্যর? বাবা কাব্য অ্যাক্সিডেন্ট করেছে। বাবা ওকে ছেড়ে আমি বাঁচবো না। ওকে বাঁচান বাবা। আমার মেয়েটার কি হবে বাবা? আপনি প্লিজ সদর হসপিটালে আসেন। এদিকে মীরার মুখে কাব্যের বাবা কাব্যর দুর্ঘটনার কথা শুনে তার পায়ের নিচের মাটি সরে গেল। তাড়াতাড়ি তার মাকে ডেকে বলল, কই গো কাব্যের মা, চলো হসপিটালে যেতে হবে আমাদের। কাব্য অ্যাক্সিডেন্ট। কথাটা বলতে গিয়ে গলাটা ধরে গেল। কি হয়েছে আমার বাবার? তোমাকে বলেছিলাম আমার ছেলেটাকে আর কষ্ট দিও না, কিন্তু তোমরা সবাই মিলে আমার ছেলেটাকে প্রতি রাতে কাঁদিয়েছো। এদিকে হসপিটালে এসে দেখে কাব্যকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। মীরা কাঁদছে। রফিক সাহেবও আসছে মীরাকে বোঝাচ্ছে। মীরা কাব্যর মাকে জড়ি ধরে কাঁদতে কাঁদতে বলল, মা ও কথা বলছে না। ওকে ছেড়ে সত্যি আমি মরে যাবো। হয়েছে আমার নিঃশ্বাস, আমি বাঁচবো না মা। কাব্যকে ছাড়া ওকে চিরদিনের জন্য পাওয়ার জন্য কত কিছুই না করেছি। এখনো প্রতি রাতে তার দেওয়ার শেষ অবলম্বন রাশিকে বুকে নিয়ে বেঁচে আছি। তখন হঠাৎ অপারেশন থিয়েটার থেকে একজন ডক্টর বেরিয়ে আসতেই মীরা দৌড়ে গেল। প্লিজ ডাক্তার বলেন আমার স্বামী কেমন আছে? ওর কিছু হবে না তো? প্লিজ ডক্টর, চুপ করে থাকবেন না। কিন্তু ডক্টর চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলল, দেখুন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু এখন আমাদের আর কিছু করার নেই। আল্লাহ তাআলাকে ডাকেন, যদি তিনি ইচ্ছা করেন তাহলে বাঁচাতে পারেন। রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল। ডক্টরের কথা শুনে মীরার পায়ের তলার মাটি সরে গেল। চোখ থেকে টুপটাপ করে পানি ঝরছে। ডাক্তার সাহেব, আমি কি কাব্যর সাথে দেখা করতে পারি? যান, তবে কোনো কথা বলা যাবে না। এদিকে মীরা ডাক্তারের কথা মতো কাব্যের কেবিনে ঢুকতেই বুকটা হু হু করে কেঁদে উঠল। সারা মুখ ব্যান্ডেজ করা, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। খুব কষ্ট লাগছে মীরার কাছে। কাব্যর মায়াবী মুখটা বরাবর ভেসে উঠছে। মীরা কিছু ভাবতে পারছে না। তখন কাব্যর পা দুটি জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, আর কাঁদতে কাঁদতে বলল, কাব্য প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমায় ছেড়ে কোথাও যেও না। তোমার পায়ের নিচে থাকতে দিও আমার। তোমার পায়ের নিচে যে আমার সব সুখ। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, প্লিজ আমাকে ছেড়ে দিও না। তুমি না বলেছ তোমার যদি কখনো মেয়ে হয় তার নাম রাইসা রাখবে? তুমি জানো না রাইসা তোমার আর আমার মেয়ে? জানো না তোমার মেয়ে জানে তুমি ওর বাবা? তোমাকে কতবার বাবা বলে ডেকে বুকে জড়িয়ে নিতে চেয়েছে, কিন্তু আমি তোমাকে বাবা বলে ডাকতে দেয়নি। তুমি আমার মেয়েকে বুকে জড়িয়ে নেবে না? ওই আমার জীবনে আমার বেঁচে থাকার অবলম্বন। তোমাকে ছাড়া কল্পনাও করতে পারি না। কথাগুলো বলতে বলতে পা দুটো বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, আর সমানে পায়ে চুমু খেতে লাগলো। এদিকে পিছন থেকে একজন নার্স এসব দেখে নিজের অজান্তেই কেঁদে দিয়েছে।
তারপর মীরার কাঁধে হাত রেখে বলল, বোন প্লিজ এভাবে কান্না করো না, রোগীর ক্ষতি হবে, আল্লাহর মুখে ডাকো। ম্যাথের কথা শুনে কাপড় পা ছেড়ে দিলাম, কলিজাটা ফেঁকে যাচ্ছে। বাসা থেকে ফোন দিল রাইসা, তাই খুব কাঁদছে। তার বাবার জন্য কেউ তার কান্না থামাতে পারছে না। রাইসা শুনেছে কাপড় নাকি অ্যাক্সিডেন্ট করেছে। তারপর আমি বাবাকে বলে বাসায় যাওয়ার জন্য বেরোতে এক লোক বলল, ম্যাম, হসপিটালে আসার সময় আপনার হাতে এই ডায়েরিটা ছিল। তারপর মীরা ডায়েরিটা হাতে নিয়ে বাসায় আসতেই, তুমি আমার বাসায় আসবে না, তুমি বাবাইকে কষ্ট দিয়েছো, আমি সব শুনেছি। তুমি আঙ্কেলকে যখন বোনে বলেছো যে বাবা অ্যাক্সিডেন্ট করেছে, তাও আবার তোমার জন্য। তুমি আমাকে বাবা ডাকতে দাওনি। আমার বাবা অনেক ভালো, সেদিন আমার জন্য কান ধরেছিল, আমাকে বুকের সাথে জড়িয়ে ধরেছিল, আমার গালে মুখে পপ্পি দিয়েছিল। আমার বাবা ডাকতে চেয়েও আমি বাবা ডাকতে পারিনি, কারণ তুমি ডাকতে নিষেধ করেছিলে বলে। ছোটবেলা থেকেই বাবা এর ছবি দেখিয়ে বলেছো এটাই তোর বাবা। সেদিন বাবাইকে প্রথম দেখেছিলাম, সেই দিন বাবার কোলে দৌড়ে গিয়ে বলতে পারিনি, বাবাই তুমি আমাকে ছেড়ে যেও না কোথাও, কিন্তু পারিনি। স্কুলে যখন সব ছোট ছেলে মেয়েরা বাবার কোলে চড়ে, তখন তাদের বাবা গলা জড়িয়ে আদর করে, তখন আমি তাদের থেকে চেয়ে থাকি, আমার খুব কষ্ট হতো তখন। কান্না করতে করতে কথাগুলো বলল রাইসা। রাইসা মামুনি, বাবাই ভালো হয়ে যাবে। মা তুমি আর কেঁদো না। তুমি আমার মা ডাকবে না, তুমি আমার কেউ না। তুমি আমার বাবাইকে কষ্ট দিয়েছো, আমার বাবাইকে বাবা বলে ডাকতে দাওনি। কথাগুলো বলে কাঁদতে কাঁদতে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল রাইসা। আমি কি করব? রাইসার কথা শুনে কলিজা ফেটে যাচ্ছে। সত্যি তো, তার বাবা থেকে রাইসাকে আমি দূরে রেখেছি। বারবার কাব্যর কথা মনে পড়েছে। রফিক ভাইও কিছু বলছে না, শুধু বলল, মানুষটাকে বড্ড বেশি কষ্ট দেওয়া হয়ে গেছে রে মীরা। তারপর আমি দরজাটা লাগিয়ে বিছানায় শুয়ে পালিশটা মুখে লাগিয়ে কাটতে লাগলাম। হঠাৎ মনে পড়লো কাব্য একটা ডায়েরি দিয়ে গেছে। টেবিলের উপর থেকে ডায়েরিটা তুলে বুকে জুড়ে নিলাম। তারপর ডায়েরিটা খুলতে আমি চমকে গেলাম। ডায়েরির প্রথম পৃষ্ঠায় লেখা, আমার এই হৃদয়ে লিখিলাম তোমারই নাম। ডায়েরির পরের পাতা উল্টাতেই, ওগো হৃদয় রাঙিনী, জানি না কিভাবে শুরু করব। আমি যে অনেক বড় অপরাধী। তোমার অবুঝ ভালোবাসাকে আমি অবহেলা করেছি। জানো, যেদিন তোমাকে হারিয়ে ফেলেছি সেদিন বুঝেছি তুমি কতটা জুড়ে আমার জীবনে ছিলে। জানো, প্রতিদিন তোমারই জন্য কেঁদেছি। মাঝরাতে উঠে আল্লাহর কাছে চাইতাম যেন আল্লাহ তাআলা তোমাকে আমার করে দেয়। প্রতি রাতেই তোমার ছবিটা বুকে নিয়ে ঘুমাতাম, তোমার ছবি বুকে নিয়ে কাঁদতাম। জানো, মানুষ মারা গেলে নাকি তারা হয়ে যায়, তাই প্রতি সন্ধ্যায় আকাশের তারার সাথে কথা বলতাম যেন আমার হৃদয় রাঙ্গিনীকে তারা যেন কষ্ট না দেয়। রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাকে তুমি মনে করতাম আর কাঁদতাম আর বলতাম, অভিমান ভেঙে এসো না, জড়িয়ে নাও না তোমাতে। আমি যে আর পারছি না তোমার বিরহে, এসব বলে কাঁদতাম। কিন্তু তুমি এতটাই আমার প্রতি অভিমান করেছিলে যে যার জন্য আমার সাথে কথা বলো না, শুধু করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকতে। সত্যি কি তুমি আমাকে ক্ষমা করবে না? জানো, খুব ইচ্ছা করে এই মরুর বুকে জড়িয়ে নিয়ে শান্ত করতে আমার প্রাণ। মীরা, জানো, আজ একটা বাচ্চা মেয়েকে দেখে তোমার কথা বড্ড বেশি মনে পড়েছে। বাচ্চাটা দেখতে ঠিক তোমারই মতো। আমি এতটাই হতভাগা, নিজের বাচ্চাকে নিজের হাতে নষ্ট করেছি। জানো, এখনও সেই রাতের কথাগুলো না ভুলতে পারি না। তোমাকে দেওয়া প্রতিটা চড়ের আঘাত আমার কলিজাতে লেগেছে। জানো, পরের দিন যখন বাচ্চাটাকে ব্লাড দিলাম, সেদিন মনে হচ্ছে আমার খুব কাছের কাউকে আমি রক্ত দিচ্ছি। বাচ্চাটার জন্মদিনে বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিতেই তোমার শরীরের গন্ধ পেলাম। কিন্তু যখনই সিঁড়ি দিয়ে তোমার মতোই কাউকে দেখলাম, তখন সত্যি ভেবেছিলাম আল্লাহ আমার ডাক শুনেছে। আমি আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম। কিন্তু যখন শুনেছি ওটা তুমি মীরা নাও, আমাকে চিনো না, তখন আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। যখন রফিক সাহেব এসে হাত ধরলো আমার কাছে, তখন মনে হচ্ছিল কেউ যেন আমার কলিজাটা দুমড়ে মুচড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে।
জানো, তুমি নেই জেনেও নিজের অজান্তেই পাগলামি করেছি, আর বাসায় এসে কেঁদেছি, বুক বাসিয়েছি। পরের দিন ঠিক করলাম তোমার জন্য লেখা ডায়েরিটা তানিয়া আপুকে দিয়ে তোমার কাছেই চলে আসব। আমি যে আর পারছি না মীরা, মৃত্যুর পথ বেছে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। তোমাকে ছাড়া যে এখন আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। কষ্টটা আরও বেশি হয় যখন তোমারই মতো তানিয়া নামক মেয়েটাকে তার স্বামীর হাত ধরে আমারই সামনে দিয়ে হেঁটে যায়। জানো, তখন বড্ড বেশি তোমার কথা মনে পড়ে। কি করব আমি? তোমাকে ছাড়া আর যে বাঁচতে ইচ্ছা করছে না। তোমাকে নিয়ে লেখা শেষ অবলম্বনটা তোমাকে মনে করে তানিয়া আপুকে দিয়ে গেলাম। জানো, খুব কষ্ট হচ্ছে লেখাগুলো লিখতে। আমি আসছি মীরা। ডায়েরিটা পড়তে চোখ দিয়ে জল করে পড়ল মীরার। মীরার আজকে একটা মিথ্যার জন্যই কাব্য মৃত্যুর কিনারায়। খুব কষ্ট হচ্ছে মীরার। কাব্যর মুখটা বারবার মীরার সামনে ভেসে উঠছে, মীরার কানে বারবার বাজছে কাব্যর লেখা শেষ কথাগুলো। মীরা এসব ভাবছিল, আর তখনই হঠাৎ বাইরের কিছু ভাঙার শব্দ পেল। মীরা তাড়াতাড়ি করে রুমের বাইরে এসে দেখে রাইসা কাছে আর খাবারের প্লেট তুলে দিচ্ছে। মা রাগ করে না, খেয়ে নাও। তুমি আমাকে মা বলবে না, আমাকে বাবার কাছে নিয়ে যাও। তুমি আমার বাবাকে কষ্ট দিয়েছো, আমার সাথে কথা বলবে না। প্লিজ রাইসা মা, তোমার বাবার কিছু হবে না, প্লিজ কান্না করো না, খেয়ে নাও। আমাকে বাবার কাছে নিয়ে যাও, বাবাইকে না দেখে আমি খাবোই না। হঠাৎ তখনই সবুজকে ঘরে আসতে দেখে মীরা ভাইয়া বলে কেঁদে উঠে বলল। ভাইয়া কাপু বাঁচবে না, কাপুকে ছেড়ে আমি যে বাঁচবো না ভাইয়া। সবুজ মীরাকে বুকে নিয়ে সান্ত্বনা দিয়ে বলল, কান্না করিস না বোন, আল্লাহ তালা সব ঠিক করে দিবেন। তোর কান্না যে আমি দেখতে পারি না। মা বাবাকে তো সেই ছোটবেলায় হারিয়েছি, টানিয়াটাকেও প্রথম দেখাতেই হারিয়ে ফেলেছে। তোকে খুন করার জন্য সাথী নামে মেয়েটা কন্ট্রাক্ট করেছিল। তোকে খুন করতে এসে তোর গলার লকেট দেখেই চিনে ফেলি তুই আমার ছোটবেলায় হারিয়ে যাওয়া বোন মীরা। কিন্তু সেই সময় তানিয়াকে গাড়ির নিচে পেস্ট হতে দেখি। তোর চেহারা তানিয়ার মতোই ছিল, তাই যখন দেখলাম তানিয়া রাস্তার পাশে পড়ে আছে, দৌড়ে বুকে টেনে নেই। সন্ত্রাসী ছিলাম, মানুষের রক্ত দেখলে হাসি পাইতো, কিন্তু যখন নিজের বোনটার রক্ত আমার শার্ট ভেজে যাচ্ছিল, তখন বুঝি আপন মানুষদের রক্ত শুধু তাদের শরীর থেকে ঝরে না, আপন মানুষটির কলিজা থেকেও ঝরে। তোকে আর তানিয়াকে পেয়ে অন্ধকার রাস্তা থেকে সরে আসি। তারপর কাব্যর বাবার প্ল্যান অনুযায়ী তানিয়াকে মীরা বানিয়ে কাব্যের বাড়িতে পাঠায়, আর ঋষি পায় তার মাকে। ঋষির বাবা রাফিক ভাইয়ের সাথে সব প্ল্যান করি, কিন্তু এই জন্য যে কাব্য আজকে মৃত্যুর মুখোমুখি হবে তা জানলে কখনো এতটা মিথ্যের আশ্রয় নিতাম না। এদিকে হঠাৎ রাইসা দৌড়ে এসে মীরাকে জড়িয়ে ধরে বলল, মম চলো না বাবার কাছে, আমার সাথে বাবাই কথা বলবে। তোমাদের সাথে সবার সাথে রাগ করে থাকলেও আমার সাথে বাবাই রাগ করে থাকতেই পারবে না। বাবাই জানে আমার সাথে অভিমান করলে তাকে কান ধরে উঠবোস করতে হবে। তারপর মীরাকে কিছু বলতে দেওয়ার আগে রাইসা মীরাকে জোরে করে গাড়িতে তুলে গাড়ি চালাতে চালাতে বলল। মীরা রাইসাকে নিয়ে হসপিটালে আসতেই কাব্যের বাবার সাথে দেখা হয়। মারে, কেমন আছিস? বাবা, আমি সত্যি অনেক বড় অপরাধী হয়ে গেলাম। নিজের স্বামীকে কোনো স্ত্রী এতটা কষ্ট দিত না। বাবা, আমি কাব্যকে ছেড়ে আমি বাঁচবো না। অন্যদিকে রাইসা তার বাবার রুমে গিয়ে বলতে লাগলো, ও বাবাই কেমন আছো তুমি? কথা বলবে না তুমি আমার সাথে? বাবাই জানো বাবাই তোমাকে মম কষ্ট দিয়েছে বলে মমের সাথে আড়ি দিয়েছি। ঠিক করেছি না বলো বাবাই তুমি আমাকে বুকে নেবে না? আমাকে জড়িয়ে ধরে আম্মু ভূত বলে ডাকবে না? হঠাৎ তখন একটা নার্স এসে বলল, মামনি, এখানে কথা বলা যাবে না। আপনি চুপ করেন তো, দেখছেন না আমি আমার বাবাইয়ের সাথে কথা বলছি? কথা বলবে না একদম, আমার বাবাই রাগ করবে। ও বাবাই, তুমি জানো মা তোমার জন্য কত কান্না করেছে। তোমাকে আমি ছোটবেলা থেকে দেখেছি মায়ের সাথে একটা ছবিতে। বাবা স্কুলের সব মেয়েরা তার বাবাইয়ের সাথে ঘুরতে বেরোতে যায়, তাদের বাবাই চকলেট আইসক্রিম কিনে দেয়। আমি সব কিছুই যাই না,
তুমি কথা বলো না বাবাই, তাহলেই হবে। কথা বলছো না কেন? দেখছো না তোমার লাইসা কাঁদছে। প্লিজ বাবাই কথা বলো, আর চুপ থেকো না। আমাকে বুকে নাও না, তোমার বুকে যেতে খুব ইচ্ছে করছে। ও বাবাই, এত অভিমান তোমার কিসে? হ্যাঁ, মাও কাঁদছে বাবাই। বড় মা তোমার জন্য রাতে কান্না করে, আমাকে বুকে নিয়ে তোমার নাম বলে ঘুম পাড়ায়, ঘরেও কান্না করে। তুমি দেখো দাদু ভাই কাঁদছে, কথা বলো না কেন আমার সাথে? আমি কিচ্ছু খাইনি, তুমি খাইয়ে দিবে না আমায়? তুমি খাইয়ে না দিলে আমি কিচ্ছু খাবো না। ও বাবা, কথা বলো না কেন? আমার খুব কষ্ট হচ্ছে, আমার বুকের মাঝে ব্যথা করছে, দেখো বাবাই। কথাগুলো বলছে আর কাঁদছে রাইসা। এদিকে রাইসার কান্না দেখে সবাই কাঁদছে। মীরার কাছে মনে হচ্ছে তার কলিজাটা ফেটে যাচ্ছে। কিছুক্ষণ পর কাব্য কেমন জানি করতে লাগলো। ডক্টর এসে দেখতেই কাব্য কেমন যেন নড়াচড়া বন্ধ করে দিল। তারপর রুম থেকে বের হয়ে ডক্টর চোখে পানি ছেড়ে দিয়ে বলল, সরি। কথাটা শুনেই মীরা হসপিটালের ফ্লোরে পড়ে গেল। এদিকে রাইসার কান্না দেখে সবাই কাঁদছে। মীরার কাছে মনে হচ্ছে তার কলিজাটা যেন ফেটে যাচ্ছে। কিছুক্ষণ পর কাব্য কেমন জানি করতে লাগলো। ডক্টর এসে দেখতে কাব্য কেমন যেন নড়াচড়া বন্ধ করে দিল। তারপর রুম থেকে বের হয়ে ডক্টর চোখের পানি ছেড়ে দিয়ে বলল, সরি, আমাদের আর কিছু করার নেই। আপনারা আল্লাহকে ডাকেন, আল্লাহ যদি তাকে স্বয়ং সুস্থ করে দেন। ডক্টরের কথা শুনেই মীরা হসপিটালের ফ্লোরে পড়ে গেল। তারপর সবাই মীরাকে নিয়ে বেডে শুইয়ে দিল। এদিকে সবাই কান্না করছে। রাইসা গিয়ে কাব্যের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বাবাই বাবাই করে ডাকছে। রাইসার কান্না দেখে সবাই কাঁদছে। কাব্যর স্যালাইন নেওয়া বন্ধ হয়ে গেছে। হঠাৎ তখনই ডক্টর এসে কাব্যর মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে দিল। তারপর স্যালাইনটাও খুলে দিয়ে বলল, কাব্য আর কোনোদিন ফিরবে না, যা ভেবেছিলাম তাই হলো। এদিকে মীরা ভাবতে পারছে না কাব্য মারা গেছে। সবাই কান্না করছে। মীরা নিস্তব্ধ হয়ে গেছে। রাইসা কাঁদছে আর বলছে, বাবাই, ও বাবাই, কথা বলো বাবাই, কথা বলবে না আমার সাথে? বাবাই, তুমি আর আমাকে পাপ্পি দিবে না? আমার খুব কষ্ট হচ্ছে বাবাই। আল্লাহ পিচ্ছি বলে আমার চোখের পানি দেখে না। ও আল্লাহ, তুমি বলেছো ছোট বাচ্চারা নিষ্পাপ হয়, তাদের কোনো পাপ থাকে না, তাদের কথা অগ্রাহ্য করতে পারো না। ও আল্লাহ, দেখো আমি কাঁদছি। তুমি আমার বাবাইকে বলো আমার সাথে কথা বলতে। তুমি কথা বলতে বললে আমার বাবাই চুপ করে আর থাকতে পারবে না। দেখো বাবাই আমার সাথে অভিমান করেছে, আমাকে কোলে নেয় না, আদর করে না। আমার খুব কষ্ট হয় না বুঝি? বাবাই, ও বাবাই কথা বলো। মা, মা, দেখো বাবাই কথা বলছে না, বাবাইকে বলো কথা বলতে। এদিকে সবাই কাব্যর জানাজা কবরে নিয়ে যাচ্ছে। মীরা বাকরুদ্ধ হয়ে গেছে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে কাব্যর চলে যাওয়ার দিকে। মীরার কলিজাটা ফেটে যাচ্ছে। আজ একটি ভুলের জন্য কাব্য সারা জীবনের জন্য হারিয়ে গেল মীরার জীবন থেকে। মম, বাবাইকে কোথায় নিয়ে যাচ্ছে বলো না মা? বাবাইকে সবাই কোথায় নিয়ে যাচ্ছে? বাবা কি রাগ করেছে তাই না, তাই নিয়ে যাচ্ছে? বাবা আবার কখন আসবে মা? বলো না মা, আমার বাবাইকে সবাই কোথায় নিয়ে যাচ্ছে? রাইসার কথা শুনে মীরার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। রাইসাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরেছে মীরা। রাইসাকে কি বলবে? সে উত্তর যে মীরার কাছে নেই। এদিকে কাব্যকে কবরে নামালে মীরা আর থাকতে পারে না। দৌড়ে চলে যায় কবরের কাছে, গিয়ে বলতে লাগে, আমি আমার স্বামীকে কোথাও যেতে দেবো না, তোমরা কি আমার স্বামীকে দূরে সরিয়ে দিও না। এদিকে মীরার চিল্লানি শুনে কাব্যর বাবা মীরাকে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন? বাবা কাব্যকে কবর দিয়েছে, বাবা প্লিজ কাব্যকে কবর দিতে দিয়ে না, ওকে চাই, আমি বাঁচবো না বাবা, সত্যি ওকে চাই, আমি মরে যাবো। বারে, তুই দুঃস্বপ্ন দেখেছিস? কাব্য বেঁচে আসে, ডাক্তার আল্লাহকে ডাকতে বললো। আমি জানি তুই কাব্যকে অনেক ভালোবাসিস, এত কষ্ট দেওয়ার পরও তুই ওকেই ভালোবেসে গিয়েছিস। বাবা কাব্য কোথায়? কাব্যর বেডে। আসলে মীরা এতক্ষণ স্বপ্ন দেখছিল। হঠাৎ চিল্লিয়ে উঠায় কাব্যর বাবা এসে কথাটা বলল। তারপর মীরা দৌড়ে কাব্যের বেডে গিয়ে দেখে রাইসা কাব্যর বুকে শুয়ে আছে।
মুখে অক্সিজেন মাস্ক লাগানো, শরীরে স্যালাইন যাচ্ছে। মীরা তাড়াতাড়ি গিয়ে কাব্যর কপালে চুমু দিয়ে কাব্যর পা ধরে কাঁদতে লাগলো। প্লিজ তোমাকে ছেড়ে দিও না, কিভাবে বাঁচবো তোমায় ছাড়া? তুমি যে আমার জীবন, তুমি যে আমার ভালোবাসা। প্লিজ ম্যাডাম, এভাবে কাঁদবেন না, পেশেন্টের সমস্যা হবে। পারলে আল্লাহকে ডাকেন। তারপর মীরা ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1টা বাজে। মীরা তাড়াতাড়ি গিয়ে 2 রাকাত নফল নামাজ শেষ করে মোনাজাতে 2টি হাত উত্তোলন করে বলতে লাগলো, হে পরম করুণাময় আল্লাহ তাআলা, হে আমার রহিমান রহিম, এই শেষ রাতে পৃথিবীর সকল মানুষ যখন ঘুমন্ত, এমন সময় তোমার পবিত্র দরবার 2টি হাত তুলেছি। ছোটকালে বাবা মাকে হারিয়েছি, বাবার স্নেহকে এই জিনিস কখনো তা পাইনি মায়ের ভালোবাসা। এখন আমার জীবনে একমাত্র অবলম্বন আমার স্বামী। আজ আমার স্বামীর জীবন ভিক্ষা চেয়ে তোমার দরবার। হে আল্লাহ, এ ফকির এক দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় যায়, আর তুমি ছেড়ে তো আমার কোনো ধৈর্য নেই। এই ভিখারিনীকে তুমি খালি হাতে ফিরে না। আমি কিছু চাইনি কোনোদিন তোমার দরবারে, কোনোদিন বলিনি বা অভিযোগও করিনি বাবা মাকে কেন গিয়ে নিলে। আল্লাহ, তোমার কাছে আমার স্বামীর জীবন ভিক্ষা চাই। আল্লাহ, আমার জীবনের বদৌলতে হলো আমার স্বামীকে বাঁচিয়ে দাও। আমার মেয়েকে তুমি ব্যবহার করো না। আল্লাহ, সন্তান কাঁদলে তাকে মা সহ্য করতে পারে না। ও আল্লাহ, তুমি তো দুনিয়ার মায়ের ছেড়েও তোমার বান্ধবান্ধীকে লক্ষ কোটি গুণ ভালোবাসে। আল্লাহ, এই নিশিরাতে তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? আমার স্বামীকে সুস্থ করে দাও। হে আল্লাহ, আমাকে বেঁচে থাকার অবলম্বন আমার কাছ থেকে দূরে সরিয়ে দিও না। নিশ্চয়ই তোমার গুনাহগারের বাণীর দোয়া কবুল করেছো। এই কথা বলে মোনাজাত শেষ করে জায়নামাজেই ঘুমিয়ে গেল মীরা। তারপর ভোরের আলো পড়তেই মীরার ঘুম ভেঙে যায়, আর মীরা উঠে দৌড়ে যায় কাব্যের বেডে। মীরা গিয়ে দেখে কাব্যর অক্সিজেন মাস্ক খোলা। তারপর ডক্টর এসে বলল, সরি, কাব্য আর ফিরবে না। কথাটা বলে ডক্টর চলে গেল। সাথে সাথে মীরা চিল্লে কাঁদছে আর বলছে, না, আমার কাব্য আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। তখন সাথে সাথেই কাব্যের পা দুটি জড়িয়ে ধরে বলতে লাগলো, এই তুমি আমাকে ছেড়ে যেও না, আমি সত্যি তোমাকে ছাড়া বাঁচবো না। তোমার বুকেই যে আমার শেষ ঠিকানা, প্লিজ কথা বলো, আর চুপ করে থাকবো না। এসব বলছে আর কাব্যর পা জড়িয়ে ধরে কাঁদছে মীরা। মীরা কাঁদতে কাঁদতে কাব্যর কপালে গিয়ে ভালোবাসার স্পর্শ এঁকে দিল। আর তখন কে যেন মীরাকে শক্ত করে জড়িয়ে ধরলো। মীরা মাথা তুলে তাকিয়ে দেখে কাব্য মীরাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। তারপর কাব্য বলছে, আমি কি আমার পিচ্চি বউটাকে রেখে মরতে পারি? আমি যে আমার পিচ্চি পরিটাকে বড্ড বেশি ভালোবাসি। আমার পিচ্চিটাকে কি একটু জড়িয়ে ধরতে পারি? ছাড় দুষ্ট। কথাটা বলে কাব্যর বুকে মুখ লুকালো মীরা। এই কি করছো? শার্ট তো ভিজে গেল। বিজু, কেন কষ্ট দিলে আমায়? তুমিও তো আমাকে কম কষ্ট দাওনি। 5টা বছর তোমাকে ছাড়া কাটিয়েছি, তাই আমিও ডাক্তারকে সব কিছু বলে ডাক্তারের সাথে মিলে প্ল্যান করে এসব করেছি। তবে হ্যাঁ, অ্যাক্সিডেন্টটা কিন্তু সত্যি হয়েছিল। আচ্ছা মীরা, সত্যিই যদি আমি হারিয়ে যেতাম? কথাটা বলার সাথে সাথে মীরা আমার মুখে হাত দিয়ে ফেললো। কি বলছো? তাহলে আমার কি হবে? এখন তো বয়সের রাত বাকি, আর এখন আমি কিন্তু পিচ্ছি না। আমি তখন হেসে দিয়ে মীরাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আর তখনই হঠাৎ রাইসা এসে বলল, বাবা শুধু মাকেই আদর করবে, আমাকে করবে না। তারপরে আমি রাইসাকে কোলে নিয়ে দুজনেই হেসে দিলাম। সমাপ্ত। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কী ধরনের গল্প শুনতে চান তাও কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর হ্যাঁ, আপনাদের জন্য এত কষ্ট করে গল্প বানাই। আপনারা যদি সাপোর্ট না করেন, কে সাপোর্ট করবে বলেন? একটু সাপোর্ট করে দিবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে। পরের দিন সকালবেলা টেলিভিশন অন করতেই আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ খবরে দেখলাম গতকাল রোড অ্যাক্সিডেন্টে সজীব আর মীরা দুজনেই মারা গিয়েছে। মনে মনে ভাবলাম, আল্লাহ তাআলার বিচার সবচেয়ে বড় বিচার, যার হাত থেকে কারো রেহাই নেই। পরের দিন মীরার পছন্দের নীল শার্টটা বের করার সময় আলমারি খুলেই একটা ডায়েরি পেলাম।
ডায়েরিটা হাতে নিয়েই বুঝতে পারলাম এটা মীরার লেখা ডায়েরি। না পড়া সেই ডায়েরিটার প্রথম পাতা উল্টাতেই নীলকালিতে লেখা দেখলাম, গতকাল আমার বাসরাত ছিল। বাসরাত সব নারী জীবনে শ্রেষ্ঠ একটি রাত থাকে, কিন্তু আমার বাসরাতের স্বামীর হাতের স্পর্শে ওটি রক্ত জড়িয়েছে। মা বাবাকে হারিয়েছে। ভেবেছিলাম স্বামীর পায়ের নিচে বাকি জীবনটা কাটিয়ে দিব, কিন্তু আল্লাহ যার কপালে সুখ রাখে না, সে কীভাবে সুখে হবে। প্রতিদিন মাঝরাতে সবাই যখন ঘুমিয়ে থাকতো, আমি অবাকই একা একা ঘুম থেকে উঠে পড়তাম, আল্লাহর কাছে মাঝরাতে স্বামীকে ছেড়ে কান্না করতাম। যেদিন আমার স্বামীর সাথে আমার প্রথম যৌনভ্রম হলো, সেদিন সব কষ্ট ভুলে গিয়েছিলাম। মনে মনে আল্লাহর দরবারে লক্ষ্য করি শুকরিয়া জানিয়েছিলাম, আল্লাহ তাআলা আমার বরকে আমার করে দিয়েছে। কিন্তু পরে দিন যখন আমার স্বামী জন্ম নিয়ন্ত্রণ পিল নিয়ে এসে আমাকে খেতে পারে, মুহূর্তে আমার পৃথিবীটা উলট পালট হয়েছে। আমার স্বামীর বাধ্য করে আমাকে জন্মদিনটা পিল খাওয়ায়। আমি আল্লাহর কাছে কথা কেঁদেছি সন্তানকে গর্ভধারণ করার জন্য, কিন্তু খুব কষ্ট হতো। বুকের ভিতরটা ফেটে কান্না আসতো যখন দেখলাম আমার স্বামী সাথী নামে মেয়েটার সাথে অবৈধ কাজ করে, আর নিজে যখন তাদের কুকর্ম ঢেকে রাখার জন্য দরজা টেনে দেয়। বাবাকে বলি যে সাথী আমার ফ্রেন্ড নিজের স্বামীকে বাঁচাতে নিজের ভালোবাসার অধিকার বিসর্জন দিয়েছি। সবচেয়ে বেশি কষ্ট লেগেছে সেদিন, যেদিন শুনেছি আমাকে মারার জন্য আমার স্বামী শাড়ির সাথে প্ল্যান করছে। সব চিনো মনকে এগুলো সান্ত্বনা দিয়েছি। কাব্য যদি আমার জীবনের বিনিময়ে সুখী হয়, তাহলে আমি সার্থক। ডায়েরিটা পড়ে আমি নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। আমি পিছন দিকে তাকাতেই দেখি মীরা আমার পাশে দাঁড়িয়ে কান্না করছে। এই মীরা, কাঁদছো কেন? আমি তোমাকে কষ্ট দিয়েছি, তার ফল ভোগ করছি। এ কাব্য, কি হয়েছে তোর? কার সাথে কথা বলছিস? আম্মু, কথা বলো না, দেখো না মীরা কান্না করছে। আম্মু, আমি ওকে খুব কষ্ট দিয়েছি। কোথায় মীরা? আর তুই কেন মীরাকে কষ্ট দিতে যাবি? তারপর আমার আর কিছুই মনে নেই। পরের দিন মা বাবা আমাকে হসপিটালে নিয়ে গেল। এখন আমার কোনো চিন্তা নেই, কারণ আমি এখন মীরাকে সাথে নিয়েই ঘুমাই। শালার ডাক্তার নাকি বলে আমি পাগল হয়ে গেছি। শালার ডাক্তার পড়ালেখা করেনি, পাগল হয়ে গেছে। এখন আমাকে বলে আমি নাকি পাগল, কত বড় সাহস! আরেকবার যখন ডাক্তার আমাকে পাগল বলল, আমি গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। তারপর আমাকে জোর করে একটা রুমে আটকে রেখেছে। এখন রুমে শুধু আমি আর মীরা। তারপর আমি একটা নার্সকে জিজ্ঞেস করলাম, আমি এখন কোথায়? আপনি এখন পাবনায় আছেন আপনার বউ মীরার সাথে। কথাটা বলে একটা কিসের যেন ইঞ্জেকশন আমাকে দিয়ে দিল। তারপর আমি হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মীরা আমার দিকে চেয়ে চেয়ে হাসছে, সাথে বাবা মাও আছে। তারপর আমি বাবাকে বললাম, বাবা, আমার এখানে থাকতে ভালো লাগে না, আমাকে তোমাদের সাথে নিয়ে চলো, সাথে তোমাদের বৌমা মীরাকেও নিয়ে চলো। কিন্তু আম্মু আব্বু কেউ কোনো কথা বলছে না, শুধু কাঁদছে। তাই আমি আবারও প্রশ্ন করলাম, ও বাবা, তোমরা কাঁদছো কেন? আমাকে এখান থেকে নিয়ে যাবে না? জানো বাবা, এখানে কেউ আমার সাথে কথা বলে না, শুধু মীরা ছাড়া। এখানে শুধু মীরা আমার সাথে কথা বলে, আর কেউ বলে না। ও বাবা, আমাকে নিয়ে চলো না, আমি থাকবো না এখানে আর। কথাগুলো বলেই কাঁদতে লাগলাম, কিন্তু বাবা কিছু না বলে মাকে নিয়ে চলে গেল। তারপর একটা নার্স এসে আমাকে ইঞ্জেকশন দিয়ে গেল। তারপর আবারও সেই ঘুমের রাজ্যে। আর কিছু মনে নেই। আমি সবসময় শুধু মীরার সাথেই কথা বলতাম। 5 বছর পর আজ মা বাবা আমাকে নিতে আসছে। এখন মীরাও আমার সাথে আর কথা বলে না। আমি জানি মীরা মারা গেছে। তারপরও মা বাবা আমাকে বাসায় নিয়ে এসে বলল, কাব্য বাবা, তুমি 5 বছর পাগল হয়ে পাবনা মানসিক হাসপাতালে ছিলে, আর এই 5 বছরে আমাদেরকে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা আজ নিঃসঙ্গ, ব্যবসাতে ক্ষতি হয়েছে, ব্যাংকের লোকদের ঋণ পরিশোধ করতে বাড়িটাও বিক্রি করে দিয়েছে। এখন এই বাসাটাতে ভাড়া আসি। বাবার কথাগুলো শুনে আমার নিজের অজান্তে চোখের কোণে পানি চলে আসলো। আমার বাবা এই বয়সে মানুষের অফিসে কাজ করে। তারপর আমি মনে মনে ভাবলাম, আমার কোনো না কোনো একটা জব করতে হবে। যেই বাবা সেই কাজ। কয়েক জায়গায় আবেদন করলাম, সাথে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে শিক্ষকতা করার জন্যও আবেদন করলাম। সপ্তাহখানেক পর নোটিশ আসলো যে সে প্রতিষ্ঠানে আমাকে জয়েন করতে বলেছে। আর এভাবে দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু প্রতি রাতেই মীরার স্মৃতিগুলো আমাকে ঘুমাতে দেয় না। মীরার সেই দুষ্টমিগুলো আজও আমাকে কাঁদায়। প্রতি রাতে আমি মীরার ছবি বুকে নিয়েই ঘুমাই। খুব কষ্ট হয়। মাঝরাতে মোনাজাতে শুধু একটা কথাই বলি, আল্লাহ, আমার স্ত্রীকে ভালো রেখো।
এদিকে একদিন আমি স্কুলে একটা বাচ্চাকে দেখে খুব অবাক হয়ে গেলাম। কি সুন্দর করে হাসে, ঠিক মীরার মতো। কি মায়াবী চাহনি, মনে হচ্ছে এই যেন মীরার প্রতিচ্ছবি তার মাঝে দেখতে পাচ্ছি। তারপর আমি মেয়েটাকে ডাক দিয়ে বললাম, তোমার নাম কি মামুনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উত্তরটা দিয়ে মনে মনে ভাবতে লাগলাম, এতটুকু একটা বাচ্চা মেয়ে হাই হ্যালো না বলে সালাম দিল। আপনি কি জানেন না, কারোর সাথে কথা বলতে হলে প্রথমে সালাম দিয়ে কথা বলতে হয়? আর আমার নাম তাসনিয়া কালিমা রাইসা। নামটা শুনে বুকটা কেমন যেন কেঁপে উঠল। আচ্ছা, আপনি কি আমাদের নতুন টিচার? হ্যাঁ মামুনি, আমি তোমাদের নতুন টিচার। এই না চকলেট, আমরা আজ থেকে ফ্রেন্ড, কেমন? ফ্রেন্ড। তুমি আমার চকলেট নিলে আমাকে পাপ্পি দিবে না? তুমি একটু কিপটে কেন? আমার বাড়ি আমার সাথে আরি। কান ধরে বলো রাজকন্যা, তো সাথে আর কোনোদিন অপরাধ করব না। তুমি জানো না, রাইসা অর্থ হলো রানী। মামুনি, আমি না তোমার টিচার? টিচারকে কান ধরতে বলা লাগে? টিচার না তো ছাই, তুমি এখন আমার বন্ধু। কিছুক্ষণ চকলেট দিয়ে বন্ধুত্ব বানিয়েছি না, তোমার টিচার গেলে ক্লাসে দেখাবে। এখন কান্ডারে নাইলটা ফাইন ধরবো। কথাগুলো বলে মুখ চেপে হেসে দিল। আমি কি বলবো ঠিক ভেবে পাচ্ছি না। খুব হাসি পাচ্ছে। মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখি মেয়েটা রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। কি হলো, আমার কথা বোঝুনি? বন্ধু হলে কেন? বন্ধু হয়েছে যেহেতু কান ধরে বলো, আর এমন অপরাধ হবে না। যদি কান না ধরো তাহলে দাঁত উড়ে যাবে, আর দাঁত পড়ে গেলে বিয়ে হবে না। তারপর আমি রাইসার কথা শুনে কান ধরে বললাম, আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আর এমন ভুল হবে না না বলেই মেয়েটাকে টান দিয়ে কোলে নিয়ে গালে মুখে চুমু দিয়ে বললাম, মামুনি এখন হয়েছে? বেশ হয়েছে, তুমি সত্যি অনেক ভালো। তখন হঠাৎ 5 থেকে 10 বছরের মতো একটা মেয়ে এসে বলল, রাইসা, আব্বু এসেছে, চলো, দাঁড়িয়ে আছে। ও আপু, তুমি আমার ফ্রেন্ডের সাথে পরিচয় হয়ে নাও। এই যে স্যার, এটা আমার আপু রিচি আপু, আমার স্যারকে সালাম দাও। আসসালামু আলাইকুম, আমি রিচি, ছাড় আজকে আসি। বলতে হঠাৎ দেখে একটা ভদ্রলোক এসে রাইসাকে কোলে নিল। রাইসা বাবাই বাবাই বলে লোকটাকে জড়িয়ে ধরলো। তারপর লোকটা রাইসা আর রিচিকে নিয়ে গাড়ি করে চলে গেল। মনে মনে ভাবলাম, আজ যদি মীরা বেঁচে থাকতো তাহলে আমাদের সন্তানটাও ঠিক এতটুকুই বড়ই হতো। তখন নিজের অজান্তেই চোখের পাতাটা ভিজে উঠল, আর সাথে সাথেই মীরার চাঁদ মুখটা ভেসে উঠল স্মৃতিপটে। এদিকে বাসায় এসে দেখি বাবা অসুস্থ। তারপর বাবাকে নিয়ে হসপিটালে গেলাম। ডাক্তারের রুমে গিয়ে স্কুলের সেই লোকটাকে দেখলাম কেমন বিচলিত ভঙ্গিতে বসে আছে। তারপর ডাক্তার লোকটিকে বলল, রফিক সাহেব, যদি ও নেগেটিভ রক্ত না পাওয়া যায় 4 ঘন্টার ভিতরে, তাহলে আপনার মেয়েকে বাঁচানো সম্ভব না। এদিকে আমি একজন ডাক্তারকে নিয়ে বাবাকে দেখালাম। ডাক্তার বলল, তেমন কিছু না, প্রেশারটা একটু বেড়েছে। তারপর আমি বাবার বেড থেকে বের হয়ে পাশের বেডের দিকে তাকাতেই বুকটা কেমন যেন হু হু করে কেঁদে উঠল। কি মায়াবী মুখটা, কেমন যেন অন্ধকারে ঢাকা পড়ে গেছে। মুখে অক্সিজেন মাস্ক লাগানো, মনে হচ্ছে এ যেন আমার নিজের আপন কেউ। আর কেন আমার এতটা কষ্ট হচ্ছে মেয়েটাকে দেখে। বুকের ভেতর চিনচিন ব্যথা করছে। তারপর আমি ডাক্তারের রুমে গিয়ে বললাম, মেয়েটা আর কি হয়েছে? তখন পাশ থেকে লোকটি বলল, গতকাল স্কুল থেকে আসার সময় আমাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট হয়। রাইসা মামুনের প্রচুর ব্লাড যায়, মাথায় অনেক আঘাত পেয়েছে।
তার মা মেয়ের খবর শুনে অজ্ঞান হয়ে পড়ে আছে। মেয়েটার যদি কিছু হয়ে যায় তাহলে তার মা বাঁচবে না। যদি এখন রক্ত না পাওয়া যায়, আল্লাহ যে কি করবে। কথাটা বলে কেঁদে দিল। এদিকে এক নার্স এসে বলল, সাহেব, চট্টগ্রামের আশেপাশে প্রায় সব ব্লাড ব্যাংকে খবর নিয়েছি, কিন্তু কোথাও রক্ত পাওয়া গেল না। এদিকে পেশেন্টের অবস্থাও ভালো না, জানি না কি হবে। নার্সের কথাটা শুনে রফিক সাহেব কেঁদে দিলেন। আমার কেন যেন কথাগুলো শুনে খুব কষ্ট হচ্ছে। তখন আমি ডাক্তার সাহেবকে বললাম, ডাক্তার সাহেব, আমি রক্ত দিব, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। ডাক্তার তখন তাড়াহুড়ো করে আমায় নিয়ে শুইয়ে দিলেন। 2 ব্যাগ রক্ত নিয়ে রাইসাকে দিল। আমি কিছুক্ষণ শুয়ে থেকে বাবার কাছে চলে আসলাম। পরের দিন বাবাকে নিয়ে বাসায় ফিরি। হসপিটাল থেকে আসার সময় রাইসার বেডের দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে রাইসাকে জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে এটাই রাইসার মা, কিন্তু মানুষটাকে খুব পরিচিত লাগছে। একদিনে তাকিয়ে আসি মেয়েটার দিকে। কি রে কাব্য, বাসায় যাবি না? এভাবে দাঁড়িয়ে পড়লি সে। বাবার কথা শুনে খানিকটা চমকে উঠে বললাম, চলো বাবা। তারপর বাবাকে নিয়ে বাসায় আসার পর বিছানায় গাটা এলিয়ে দেই। তার পরের দিন হঠাৎ কে যেন দরজায় নক করছে। আমি দরজাটা খুলতেই আমার মাথাটা ঘুরতে লাগলো, পা দুটো কাঁপছে। আমি কি দেখছি? এটা স্বপ্ন না বাস্তব? মীরা, তুমি বেঁচে আছো? হ্যাঁ, বেঁচে আছি। তুমি কি ভেবেছিলে আমি মরে গেছি? যাকে আল্লাহ বাঁচিয়ে তাকে কেউ মারতে পারে না। কিন্তু আমি যে স্পষ্ট দেখেছি সেটা তুমি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তুমি ভুল দেখছো কাব্য। তুমি জানো না এই পৃথিবীতে একজন মানুষের নেই আরো 7 জন মানুষ রয়েছে। আচ্ছা বাদ দাও, এই নাও আমার বিয়ের কার্ড, তুমি সেই কিন্তু আসবে। আঙ্কেল